তুমি তো বলেছিলে দুদিনের মধ্যে অর্জুনকে বাড়ি পৌঁছে দেবে। আরে দিদি, তুমি এত চিৎকার করছো কেন? আমাকে অর্জুনের সঙ্গে কথা বলাও, তাড়াতাড়ি কথা বলাও, ব্যাস। কথা তো আমি বলাবই, কিন্তু তার জন্য মূল্য চোকাতে হবে। কি বললে তুমি? কিসের দাম? 15 লাখ টাকা আমার চাই। কি? যদি অর্জুনকে ফেরত পেতে চাও তাহলে 15 লাখ টাকা দিতে হবে। দুই ভাই শঙ্কর আর অর্জুন একে অপরের খুব কাছের ছিল। বুদ্ধিমান অর্জুন সবসময় তার মা বীণার সঙ্গে সহমত ছিল যে তার বাবা আনন্দের শঙ্করকে ক্ষমা করে দেওয়া উচিত আর তাকে বাড়িতে ফিরে আসতে বলা উচিত। এখন প্রশ্ন এটাই উঠছিল যে শঙ্করের এভাবে সাক্ষীকে নিয়ে পালিয়ে বিয়ে করার মাসুল কি অর্জুনকে দিতে হচ্ছিল? কি ছিল এই অপহরণের আসল কাহিনী? আপনার দ্বারা ডায়াল করার নম্বরটি এই মুহূর্তে বন্ধ রয়েছে, দয়া করে কিছুক্ষণ পরে। এখনো ফোনটা সুইচ অফ। এই অজিত পাগল হয়ে জানি তো, হ্যাঁ? 15 লাখ টাকা চাইছে। অর্জুন আর অজিত দুজনের ফোনই সুইচ অফ। আর এখন আমি মা বাবাকেও কিছু বলতে পারবো না। দেখো সুজাতা, তুমি ভয় পেও না। একটা কাজ করছি, আমরা সকাল পর্যন্ত অপেক্ষা করি, না হলে সোজা পুলিশ স্টেশনেই যাব। আপনার দ্বারা ডায়াল করা নম্বরটি এখন বন্ধ রয়েছে। The number you have called is currently switched off. আপনার মাসির ছেলে অজিত কোথা থাকে? লখিমপুর স্যার। ও 3 দিন আগে এসেছিল আর আমার ভাই অর্জুন ওর সাথেই গেছিল। আপনার ভাই অর্জুন আর আপনার মাসির ছেলে অজিতের সাথে কি কোনো পুরনো শত্রুতা ছিল? না স্যার, আমার ভাই অর্জুনের বয়স মাত্র 16 বছর, ছোট এখনো ও স্যার। অর্জুনের বাড়ি মানে আপনার বাপের বাড়ি ঠিক কোথায়? হারাপুর স্যার। এর বাবা এই 4 মাস আগেই ফোর্স থেকে রিটায়ার হয়েছেন, মেজর র্যাঙ্ক ছিল, খুব সম্মানীয় ব্যক্তি। আপনার ভাই অর্জুন আর আপনার মাসির ছেলে অজিত পান্ডে, দুজনের নাম্বার এখানে লিখে দিন। মা আর বাবাকে এইসব কথা কি করে বলবো বলো তো? এবার তো সোজাসুজি বলতেই হবে ওদেরকে, কেননা এটা ছাড়া আর কোনো রাস্তাই বেঁচে নেই আমাদের কাছে। আর এসব কি বাজে কথা বলছিস সুজাতা? আমি খুব বড় অন্যায় করে ফেলেছি বাবা। আমি অর্জুনকে অজিতের সাথে যেতে দিয়েছি। আরে 3 দিন আগে এই ঘটনা ঘটেছে আর তুই আমাকে এখন বলছিস? আমি খুব ভয় পেয়ে গেছিলাম বাবা। আরে ভয় পাওয়া তোর তখনই উচিত ছিল যখন ওই বদমাইশটার সাথে তুই আমার ছেলেকে পাঠিয়ে দিলি। কি করলি তুই সুজাতা? আরে কি হয়েছে অর্জুন? আরে রাখ, আরে কি দেখছি আমি। করেছে অর্জুনকে? স্যার, অজিত পান্ডে আর অর্জুন দুবে দুজনের ফোনই 20 জুলাই বন্ধ হয়েছিল। অজিত পান্ডের ফোন গতকাল সকালে অন হয়েছিল। হতেই হবে, ও সুজাতার থেকে 15 লাখ টাকা মুক্তিপণ চেয়েছে। আচ্ছা, দুজনের ফোনের লাস্ট লোকেশন কি বলছে? স্যার, আমারনগর ছাড়া 2 ঘন্টা পর গয়া সিটিতে দুজনের ফোন অন হয়েছিল। অজিতের ফোন যেখানে অন হয়েছিল সেই লোকেশনটা হলো জাহানাবাদ। দুজনেই দুই বোনের ছেলে, অজিত আর স্যার, অর্জুন। এই অজিত অর্জুনকে লখিমপুর নিয়ে যাচ্ছিল, যেখানে ওর মামা আর মাসি থাকে। আসলে অর্জুনের তরফ থেকে পুরো মায়ের পরিবার ওখানেই থাকে। পরিবারেরও একই বক্তব্য, একজন আরেকজনকে দোষ দিচ্ছে। আর এই দুই তরফের মধ্যে যা কিছু হচ্ছে বাইরে থেকে দেখা যাচ্ছে না। স্যার, লখিমপুর গিয়ে দেখতে হবে, হয়তো যেটা দেখতে পাচ্ছি না সেটা দেখতে পাবো। রোহিণী দিদির ছেলে কি পাগল হয়ে গেল? 15 লাখ টাকা চাইছে অর্জুনের জন্য। 2 বছর হয়ে গেছে আমরা ওদের শেষ দেখেছি। আর আমাদের পিছন পিছন ওই ইঁদুরের মতো ওই ছেলেটা কেন গেল আমার মেয়ে সুজাতার বাড়িতে আর কেন নিয়ে গেল আমাদের অর্জুনকে? তোমাদের পরিবারের সব লোকজন না নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করেছে। এই কি বলছিস বিনা? আমাদের ছেলে এরকম করতে পারে না ও কখনো। 3 দিন আগে আমার সুজাতার বাড়ি থেকে আমার অর্জুনকে নিয়ে গেছিল। আরে বিনা, আমাদের অজিত 1 সপ্তাহ হলো পাটনা গেছে কোনো জরুরি কাজে। এই সময় সবচেয়ে জরুরি আমার অর্জুন। রোহিণী দিদি, তুমি এখনই অজিতকে ফোন করো, জিজ্ঞেস করো যে অর্জুন কোথায়, কি করেছে ওর সাথে। আরে 15 লাখ টাকা কেন চাইছে? তুমি এক্ষুনি জিজ্ঞাসা করো, এক্ষুনি জিজ্ঞাসা করো। আমাদের খুব চিন্তা হচ্ছে। আরে নিজেকে কেন দোষ দিচ্ছ সুজাতা? এতে তোমার দোষ থোড়াই আছে। আরে তুমি তো জানতে না যে অজিতের মাথায় এই সমস্ত ষড়যন্ত্র চলছে। শোনো না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো না। কি করে মাথাটা ঠান্ডা রাখবো? তোমাকে আগেই বলেছিলাম তোমার ওই ভাই মোহন আর সুনীলের সাথে কোনো সম্পর্ক রেখো না, কারণ ওরাই তোমার শঙ্করের মাথাটা খেয়েছে। এইসব হয়েছে 2 বছর হয়ে গেছে, শঙ্করকে কেন এসবের মধ্যে টেনে আনছো? আরে শঙ্করই তো এইসবের জন্য দায়ী। আর ওই মূর্খটা ওদের ষড়যন্ত্রটা বুঝতেই পারলো না।
আর তুমি আর অর্জুনও শঙ্কর আর ওদের জন্য সাফাই গাও। সব ঠিক হয়ে যাবে, দেখো তুমি চিন্তা করো না, আমাদের অর্জুন আবার ফিরে আসবে। আরে অপহরণ করেছে ওরা, মুক্তিপণ পর্যন্ত চাইছে। আরে অপহরণ কি বোঝো? আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। অজিত আমাকে একটা কথাও বলেনি যে আমার বোন বিনার মেয়ে সুজাতার কাছে যাচ্ছে অর্জুনকে এখানে আনার জন্য। বাড়িতে তো কেউ নেই স্যার। তাহলে কোথায় গেল রোহিণী? আপনার ছেলে অজিত অর্জুনকে নিয়ে কোথায় যেতে পারে? ঈশ্বরের দিব্যি দিয়ে বলছি, আমি কিচ্ছু জানি না। ব্যাস 1 সপ্তাহ আগে অর্জুন আমাকে বলেছিল পাটনা যাচ্ছি, তারপর না ওর সাথে দেখা হয়েছে, না ওর সাথে ফোনে কোনো কথা হয়েছে। স্যার এই অজিত পান্ডের ফোন এখনো সুইচ অফ বলছে। ওর ফোনের মধ্যে যে কটা নাম্বার আছে সবার সাথে যোগাযোগ করো। হচ্ছে না ও কার কার সাথে যোগাযোগ করেছিল। স্যার মনে হচ্ছে এটা অপহরণের কেস, কিন্তু এর মধ্যে পরিবারগত শত্রুতাও থাকতে পারে। রহস্যটা না খুললে কিচ্ছু বোঝা যাচ্ছে না। কি করে হলো? কি বললো পুলিশ? বাবা, এখনো পুলিশের কোনো ফোন আসেনি। কি জিজ্ঞাসা করলো পুলিশ? বাবা ওরা জিজ্ঞাসা করেছিল অজিত কোথায় থাকে, আমি বলে দিয়েছি লখিমপুর। ব্যাস, তুই কিচ্ছু বলিসনি ওর মামার ব্যাপারে? না, আমার মনে হয় না যে আমার ভাইরা মোহন আর সুনীল অর্জুনের এত খারাপ চায়। ওরা যে কি চায় আমি আজ পর্যন্ত কিচ্ছু বুঝতে পারলাম না। ওরা কেন সাহায্য করেছিল তখন শঙ্করকে, যখন মেয়েটার বাবা মা রাজিই ছিল না? তাহলে শঙ্করকে কেন সাহায্য করেছিল ওরা? পুলিশ এখনো পর্যন্ত এই কেসটাকে একটা কিডন্যাপিং এর কেস ধরেই এগোচ্ছিল। পুলিশের এই বিষয়ে অনুমান তো ছিল যে এই অপরাধের শিকড় পরিবারের মধ্যেই রয়েছে। তবে এবার তাদের সামনে এক প্রতিশোধের কাহিনী উঠে এলো, কিন্তু এই কাহিনীতে জটও খুব কম ছিল না। এই কথাটা আমাকে আগে বলতে পারতেন। আমি অর্জুনকে নিয়ে এতটাই দুশ্চিন্তায় ছিলাম যে বলতেই ভুলে গিয়েছিলাম। আর কিছু বলতে চান মেজর বাবু? এমনিতে ইন্সপেক্টর আমার মনে হচ্ছে যে এইসবের পিছনে সাক্ষীর 2 ভাই গুড্ডু আর সুধীরের হাত আছে। ওরা আমাকে সরাসরি হুমকি দিয়েছিল। এর উত্তর আমরা দেবই, কাউকে ছাড়বো না, সবাইকে দেখে নেবো, ছাড়বো না কাউকে। আর আপনার ভাইয়েরা শঙ্করকে সাহায্য করেছিল সাক্ষীকে নিয়ে পালাতে। আগে হ্যাঁ, তো সেই হিসেবে তো মেজর বাবু, সাক্ষীর দাদাদের রাগ আপনার শালা আর ছেলেদের ওপরে হওয়াটা স্বাভাবিক। আর এখানে অর্জুনকে নিয়ে যাওয়া আপনার বোন রোহিণীর ছেলে অজিতই, এটা আমি কিছুই বুঝতে পারছি না। এটা তো আমিও বুঝতে পারছি না ইন্সপেক্টর। আচ্ছা একটা কথা বলি, সাক্ষীর দাদাদের সাথে অজিতের বন্ধুত্ব অনেক দিনের। স্যার অজিতের ফোন রেকর্ডস থেকে এই নাম্বার পেয়েছি, নিতিন চন্দ্র ওর নাম। ওর ফোনও এখন বন্ধ। এর ফোন সেখানেই অফ হয়েছিল যেখানে অজিত আর অর্জুনের ফোন বন্ধ হয়েছিল, গয়া স্টেশনে। এই নিতিন চন্দ্রের অ্যাড্রেস কি? সমস্তিপুর জেলা। ওখানে যাওয়ার আগে এই নিতিন চন্দ্রের ফোনের পাশাপাশি সাক্ষীর দাদারা, ওর বাড়ির লোক, অর্জুনের 2 মামা মোহন আর সুনীল, বোন রোহিণী, সবার ফোন ট্যাপ করো। স্যার মনে হচ্ছে শত্রু পরিবারের কেউ। আপনাকে কি বলবো বলুন? ব্যাস, অজিত তো আমার ভাগ্নে। আর শঙ্করও আপনার ভাগ্নে, যাকে আপনি সাহায্য করেছিলেন মেয়েটাকে নিয়ে পালাতে। স্যার, পালিয়ে যেতে নয়, বিয়ে করার সাহায্য করেছিলাম। আমি সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করেছিলাম, অন্যায় তো কিছু করিনি। কিন্তু স্যার, আপনি অজিতকে নিয়ে নানান উল্টোপাল্টা প্রশ্ন করছেন, এটা ভুল করছেন আপনি। আমি তো এখন কিছুই করা শুরু করিনি। ঠিক আর ভুলের ব্যাপারটা পরে হবে। আচ্ছা, অজিত কোথায়? আমি কি করে বলবো? আপনি নিজেই ফোন করে জিজ্ঞেস করে নিন। আসলে অজিত কালকে ফোন করেছিল, সেরকম কিছু বুঝতে পারলাম না আমি। সবই তো ঠিক ছিল। গতকাল ওর সাথে আপনার কথা হয়েছে ফোনে, আর ওর ফোন তো সুইচ অফ। হতে পারে কোনো অন্য নাম্বার থেকে আমাকে ফোন করেছিল। আচ্ছা আনুন ওই দ্বিতীয় নাম্বারটা। স্যার, আমাদের ছেলে নিতিন আমাদের কিচ্ছু বলেনি। এটুকুই বলেছিল সাহেব যে কোনো কাজে যাচ্ছে। এখন কোন কাজে কোথায় যাচ্ছে আমাদের কিচ্ছু বলে যায়নি স্যার। গেছে কোথায়? স্যার, পাটনা ফোনে শুনছিলাম, কিন্তু ঠিক কোথায় স্যার বলতে পারবো না। এই অজিত আপনার ছেলে নিতিনের বন্ধু? হ্যাঁ স্যার,
ওরা দুজন মিলে এই জমি জমার কাজ করে আর কি। যদি আপনাকে নিতিন ফোন করে তাহলে ভুল করেও বলবেন না যে আমরা এখানে এসেছিলাম, আর সবার আগে আমাদের সেটা জানাবেন। হ্যাঁ স্যার। দুজন সিভিল ড্রেসে 24 ঘন্টায় বাড়িটার উপর নজর রাখবে। ঠিক আছে স্যার। স্যার, স্যার নিতিন বাড়িতে নেই, মনে হচ্ছে পালিয়েছে। পেয়ে যাবে বর্মা। আপাতত আমরা সাক্ষীর বাড়ি যাচ্ছি। এই অজিত দুবের আরেকটা নাম্বার পাওয়া গেছে, তোমাকে পাঠিয়ে দিচ্ছি, ট্র্যাকিং এ দিয়ে দাও। ওকে স্যার, চলো। সাক্ষী আমাদের মেয়ে ছিল। 2 বছর আগে সব সম্পর্ক শেষ হয়ে গেছে স্যার। ভাই কোথায় তোমার? ফোন বন্ধ কেন ওর? ওর ফোন নম্বর বদলে গেছে স্যার। নতুন নাম্বার কি? ফোন নাম্বারের সাথে সাথে অ্যাড্রেসও বদলে ফেলেছে। আমরা কেন অ্যাড্রেস চেঞ্জ করব? আমরা পালিয়ে যাওয়ার লোক নই স্যার। সুধীর দোকানে রয়েছে, কাজ করছে। অর্জুন কোথায় সুধীর? অর্জুন? কোন অর্জুন স্যার? শঙ্করের ভাই অর্জুন দুবে। অর্জুন দুবে? না স্যার, আমি জানি না ও কোথায় আছে। কেন স্যার, কিছু হয়েছে নাকি? ওই হুমকিটা তো 2 বছর আগে দিয়েছিলাম স্যার, রাগের মাথায় দিয়েছিলাম। হ্যাঁ স্যার, যখন বোনকেই ভুলে গেছি তখন আর ওদেরকে মনে রেখে কি হবে? আর স্যার, অর্জুনকে কিডন্যাপ করে আমরা কি পাবো? আমাদের বোন তো আর আমাদের সঙ্গে নেই। কিন্তু স্যার এইসবই যদি করতাম তাহলে অজিতকে কেন ইনভলভ করতাম? দেখো ভাইয়েরা, এখন বাজে সন্ধে 6টা। সকাল 6টা অব্দি টাইম দিচ্ছি আমি। বেশি ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যখনই সত্যি বলার ইচ্ছে আর সাহসটা হবে বলে দিও। উল্টো পাল্টা বললে আমাদের ডান্ডা কথা বলবে। 12 ঘন্টা সময় আছে নিজেদের হাড় গোড় বাঁচানোর জন্য। স্যার, কোনো বাড়ি থেকে যখন কোনো মেয়ে পালিয়ে যায়, রাগ সবারই হয়। আমরা সম্মানীয় লোক, আজ অব্দি কোনো অসম্মান করেনি কেউ আমাদের। আমার ছেলেটা কোনো অপরাধ করেনি স্যার। যদি কিছু নাই করে থাকে টেনশন করছেন কেন? ওরা বাড়ি চলে যাবে। কিন্তু আমাদের কাছে জোরালো প্রমাণ রয়েছে শঙ্করের রাগ অর্জুনের ওপর তোলার। আর একটা কথা, এটা জরুরি নয় যে বাড়ির সব লোক সবাইকে সব কথা বলবে। আপনি কোন হিসাবে বলছেন যে এই অপরাধে আমাদের হাত থাকতে পারে? অর্জুন আমার ছোট বোনের ছেলে, নিজের ভাগ্নে আমার। অজিত পান্ডেও তো আপনার নিজের ভাগ্নে, যে অর্জুনের জন্য 15 লাখ টাকা মুক্তিপণ চাইছে। আমরা ওকে ফোন করলে ওর ফোন সুইচ অফ আসছে, কিন্তু আরেকটা ফোন থেকে ও আপনাদের যোগাযোগ করছে। ধর্মেন্দ্র গর্গকে। কোন ধর্মেন্দ্র? সেটা তো আপনি বলবেন। আর বাকি সকলের নাম যারা এই অপহরণে সামিল। শঙ্করের বিয়ে নিয়ে আনন্দ দুবে আমাদের সাথে সম্পর্ক ভেঙে দিয়েছে। রেগে ও আছে, আমরা নয়। আমরা আমাদের ছোট বোনের ছেলেকে নিজের ছেলের মতো ভালোবাসি। আপনি অকারণে সন্দেহ করছেন। যতক্ষণ না অর্জুন নির্বিঘ্নে বাড়িতে চলে আসছে, আপনাদের সকলকে সন্দেহ করা হবে। বাবা, পুলিশ বলছিল যে অজিতের ওই আরেকটা মোবাইল ছিল না, যেটা দিয়ে ও সুনীল আর মোহন মামার সঙ্গে যোগাযোগ রাখতো, এখন ওটাও বন্ধ আসছে। আর বাবা, কোনো ধর্মেন্দ্র গর্গের নাম বলছিল। অজিত আর তোমার ভাইরা মিলে চাইছে নাকি? আরে খুলে তো বলুক না, টাকা নাকি বদলা? স্যার, সাক্ষীর 2 ভাইকে খুব পিটিয়েছি, কিন্তু দুজনেই মুখ খোলেনি। আমারও ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে। হুমকিটা সাক্ষীর দাদারা দিয়েছিল, কিন্তু শঙ্করের মামারাও এতে জড়িত মনে হচ্ছে। আর এটা ঠিক অজিতই অর্জুনকে নিয়ে গেছে, আরো মুক্তিপণও চেয়েছে। স্যার, এই শঙ্কর মামাদের খুব ঘনিষ্ঠ ছিল, ওর ওপর খোঁচরা নজর রাখছে। অজিতের আরেকটা নাম্বার সুইচ অন হয়েছে? না স্যার। পুরো 5 দিন হয়ে গেল ছেলেটা নিখোঁজ। ঠিক লাগছে না। আর স্যার, এই ধর্মেন্দ্র নামের ছেলেটা কালকে দুপুরের মধ্যে ওর কল রেকর্ড চলে আসবে। লোকাল নাম্বার নয়, বাইরের। অর্জুন নিখোঁজ হয়েছে 5 দিন হয়ে গেছে, আর পুলিশের বেশ কয়েকজনের উপর জোরালো সন্দেহ ছিল। পরের দিন একটা খবর এলো, অন্য একটি পুলিশ স্টেশনে অর্জুনের ছবি দেওয়া হয়েছিল আর তার বিষয়ে কিছু তথ্য। এটাই সেই ছেলে স্যার, নাম অর্জুন দুবে, আর ও আমার নাগার থেকে নিরুদ্দেশ। 3 দিন আগে এই ছেলেটার ছবি আমাদের পাঠানো হয়েছিল স্যার। ঠিক আছে, তুমি যাও। কবে হয়েছে? আজ সকালে। ঠিক আছে। এই অর্জুন দুবে
স্যার গুলি মাথায় মারা হয়েছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। তারপর লাশটাকে পুকুরে ফেলা হয়। কি হয়েছে অজিত দাদা? বাথরুমে যাবে নাকি? তোর পেয়েছে? হ্যাঁ। তাহলে যা করে আয়। আমার বন্ধুর সাথে একটু দরকার আছে। স্যার বডি পাওয়ার সময় অনেকটা ডিকম্পোজ হয়ে গেছিল। সম্ভবত অর্জুনকে ওই দিনই মারা হয়েছিল, যেদিনও বাড়ি থেকে বেরোয়, 6 দিন আগে। কি বললো পুলিশ? কি বললো পুলিশ? তুমি চুপ করে আছো কেন? কি বললো পুলিশ? আমাদের অর্জুনকে পাওয়া গেছে, কিন্তু আরে কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে এলে? একটা খারাপ খবর আছে সাক্ষী। কি খবর আছে শঙ্কর? আমাদের অর্জুনের পৃথিবীতে নেই সাক্ষী। হে ভগবান! স্যার আমি দিব্যি খেয়ে বলছি, এইসব ব্যাপার আমাদের কিচ্ছু জানা নেই। স্যার আমরা তো জানতামই না যে অজিত আমার নাগার গেছে। হ্যাঁ স্যার, আমরা মূর্খ নই, আমরা জানি যে আমরা ওর পরিবারকে ধমক দিয়ে এসেছি, তাহলে এসব কেন করব? স্যার আমরা এরকম কাজ কখনো করবো না স্যার। সাক্ষী দাদারা জামাইবাবুকে হুমকি দিয়েছিল, আমরা নই। অর্জুন আমাদের সব থেকে ছোট বোনের সব থেকে ছোট ছেলে ছিল। আমরা ওকে খুব ভালোবাসতাম, কেন মারবো আমরা ওকে? এতই যদি আদরের ছিল তাহলে অজিত ওকে নিয়ে গেল কেন? ওর বড় দাদা না? কার কথায় খুনটা করলো? আমরা কি করে বলবো? স্যার, ধর্মেন্দ্র গার্গের ফোন রেকর্ড চলে এসেছে। শহরের বাইরের না? লখনৌ স্যার। লখনৌ পুলিশকে বাড়ির অ্যাড্রেস দিয়ে দিয়েছে। লখনৌয়ের ধর্মেন্দ্র গর্গ আসলে কি? বছরের মেধাবী অর্জুনকে কি তার দাদা শঙ্করের কর্মফল ভুগতে হয়েছিল, নাকি অর্জুনকে এমন একটা মূল্য চোকাতে হয়েছিল যার বিষয়ে কেউ কিচ্ছু জানতো না? অজিত তো শুধু মেরেছে ইন্সপেক্টর, এই খুনের সঙ্গে যুক্ত ছিল যারা, প্রত্যেকের সাজা হোক আমি চাই। মেজর বাবু, আমরা এই ষড়যন্ত্রের গভীরে যাব, দোষীদের আমরা ধরবই। ভুল তো শঙ্করই করেছিল, ওর ভুলের সাজা আমার ছোট ছেলে অর্জুন কেন পেল? সাক্ষীর ভাইদের সঙ্গে আমার ছোট ছেলে অর্জুনের কোনো শত্রুতা ছিল না স্যার। আপাতত সাক্ষীর দাদাদের বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু হ্যাঁ, অজিত পান্ডের বিরুদ্ধে প্রমাণ আছে। একবারও হাতে চলে এলে সব রহস্য খুলে যাবে, যে অর্জুনের হত্যায়ও কেন সামিল ছিল আর কিভাবে। আগে হ্যাঁ, ওরা এখানেই থাকতো। শঙ্কর আর সাক্ষী স্বামী স্ত্রী ছিল। এখন কোথায়? এই সময় তো ওরা বাইরে গেছে, ওদের গ্রাম হারাপুর।
এটা তুই ছোট মায়ের সঙ্গে কি করলি রে? তো ছোট মাইকে খুশি করে মেরেছি। স্যার, একটা অদ্ভুত ব্যাপার। কি ব্যাপার? স্যার, এই যে ধর্মেন্দ্র গার্গ, এর কল রেকর্ডসে অ্যাড্রেস দেওয়া রয়েছে লখনৌর, যেটা হলো শঙ্কর দুবের বাড়ির অ্যাড্রেস। অর্জুন দুবের দাদা শঙ্কর দুবে। আর এই শঙ্কর দুবে আপাতত লখনৌতে নেই, হারাপুরে আছে বাবার কাছে। মানে 2 বছরে প্রথমবার। আচ্ছা, এই নীতিন আর অজিতের কোনো খবর? আগে না স্যার, ওদের ফোন এখনো সুইচ অফ। আমরা গয়া, পাটনা, লখিমপুর আর হারাপুর এইসব জায়গার খোঁজদের অ্যাক্টিভেট করে দিয়েছি। হয়তো এই খবরটা আমাদের জন্য একটা রেড অ্যালার্ট, বর্মা। এই শঙ্কর দুবের অ্যাড্রেসে ধর্মেন্দ্র গর্গের ফোন যদি রেজিস্টার্ড হয়, তাহলে কেন আর কিভাবে? আগে ধর্মেন্দ্র গড় আমাদের বাড়ির মালিক, আমি ওনার দোকানে কাজ করি। তুমি ওনার ফোন ব্যবহার করো? আগে না, আমি আমার নিজের ফোন ব্যবহার করি, যেটা উনি ওনার নামে আমাকে কিনে দিয়েছেন। এটা কেন? কারণ আমার কোনো সঠিক ঠিকানা ছিল না। উনি আমায় সাহায্য করেছিলেন। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি ওনাকে জিজ্ঞেস করতে পারেন। কি হয়েছে কি স্যার? 2 বছর ধরে অজিত পান্ডের সাথে তোমার সম্পর্ক রয়েছে? তোমার মাসির ছেলে? শুধু অজিত কেন, আমার সঙ্গে সবার সম্পর্ক ছিল। মামা, মামি, ভাই, বোন সবার সঙ্গে কথা বলতাম, মাঝে মাঝে দেখা করতাম। আমি জানতাম বাবা সবার সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছেন, আর আমার সঙ্গে সম্পর্ক ছিল না। এই জন্য ওরাই আমার পরিবার হয়ে গেছিল। আর তোমার এই পরিবারের একজন সদস্য হলো অজিত। ও তোমার ভাই অর্জুনকে নিশানা করলো কেন? নাকি শুধু অজিত ছিল একটা উপায়, আর আসল খুনি সাক্ষীর দাদারা গুড্ডু আর সুধীর? না সাহেব, আমার দাদারা এসব করতে পারে না। আর ওরা যদি এই খুনের সঙ্গে জড়িত থাকে তাহলে ওদের আপনি কঠিন সাজা দিন। অজিতের কথা আমি জানি না, বুঝতেই পারিনি যে এরকম কিছু একটা হয়ে যাবে। অর্জুন আমার ছোট ভাই ছিল, খুব ভালো মনের, পড়াশোনায় ভালো, সবার কথা শুনতো। দেখুন, এই মুহূর্তে আমাদের কাছে কারোর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, কিন্তু যে মুহূর্তে অজিতকে পাওয়া যাবে তখনই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। কেনই বা ফোন করেছিল আর মুক্তিপণ চেয়েছিল, আর দ্বিতীয়বার কেন ফোন করেনি, আর কিডন্যাপিং এর প্ল্যান থাকলে আগে খুনই বা করলো কেন? বাড়ি থেকে বেরোনোর কিছুক্ষণ পরেই অজিত অর্জুনকে খুন করে। অজিত নিজে এই কাজ করতে পারে না, নিশ্চয়ই ওর মাথায় কেউ বদবুদ্ধি দিয়েছে, ওকে কেউ ব্যবহার করেছে। যা হয়েছে সব সামনেই হয়েছে। দেখো, আমার যথেষ্ট সন্দেহ আছে যে অজিত এইসব সাক্ষী আর তার ভাইয়ের কথা অনুযায়ী করেছে, কেননা আগে থেকেই ওদের ভালো বন্ধুত্ব ছিল। না গো না, এটা কিছুতেই সম্ভব নয়। শত্রুতা অন্য জায়গায়, আমাদের ছেলে গুড্ডু আর সুধীর কখনো কারো খুন করতেই পারে না। তোমার পুরো ভরসা আছে? কেন, তোমার নেই নাকি? সাক্ষীকে তো আমরা সে কবেই ভুলে গেছি। সত্যি কি ভুলতে পেরেছি? ওই রাগ, ওই অপমান, পাড়ায় থুথু, সত্যি ভুলতে পেরেছো? আরে দাদা, আস্তে চালাও না। আরে দাদা, দাদা পড়ে যাবো তো। আমি জানি না কোনটা ঠিক আর কোনটা ভুল। আমি তো শুধু এটুকুই জানি যে তুমি আমার দাদা, আর আমি তোমাকে ছাড়া বাঁচবো না।
স্যার, পাটনা থেকে গোবিন্দ কথা বলছি। বল গোবিন্দ। এখানে একটা লজে আপনার ঘুঘু তো ধান খাচ্ছে। একাই খাচ্ছে? হ্যাঁ স্যার, একাই খাচ্ছে, কিন্তু এর সাথে ওই অজিত পান্ডে নেই স্যার। এই ষড়যন্ত্র অনুযায়ী অজিতকে এক দীর্ঘ সময় ধরে আন্ডারগ্রাউন্ড থাকতে হতো, এত দীর্ঘ সময় পর্যন্ত যে যতক্ষণ এই কেসের জ্বলে ওঠা আগুন নিভে না যায় আর এই কেসের ফাইল সরকারি দপ্তরের ধুলোর মধ্যে যতক্ষণ হারিয়ে না যায়। কিন্তু জানা কথা এটা হয়নি, কেননা এমনটা হয় না। কে বে? আমি ম্যানেজার। চন্দনবাবু, আপনি থাকবেন না চেক আউট করবেন? আপনি কালকেও ভাড়া দেননি। আবে এ ম্যানেজার, কেউ রোজ রোজ ভাড়া দেয় নাকি? চেক আউট করার সময় দিয়ে দেবো, যাও। বাজে কথা বলতেছে। তোর জন্য লকআপে একটা ভালো রুম রেখে দিয়েছি। সেখানে সারা দিন শুয়ে থাকবি, কিন্তু ঘুমোতে পারবি না, শুধু কাঁদবি। চল। স্যার, কেন মারা হচ্ছে সেটা আমি সত্যি জানি না। আমি শুধু টাকার জন্য এসব করি। মালকড়ি কত পাবো? 10,000 দেবো। পাগল হয়ে গেছিস নাকি? একজনকে লাইফ টাইম শুয়ে দিতে হবে, মিনিমাম 50,000 লাগবে। 50,000 অনেক বেশি হয়ে যাবে। একটা কাজ কর, আর 10 নিয়ে নে। বন্ধু, সেজন্য কনসেশন দিচ্ছি, 25-এ ফাইনাল কর। একটাও পয়সা পাইনি স্যার আমি। অজিত শুধুমাত্র আমাদের 5,000 টাকা দিয়েছিল বন্দুক আনার জন্য। তোরা জানতিস তোরা কাকে মারতে যাচ্ছিলি? হ্যাঁ স্যার, অজিত বলছিল ওর মাসির ছেলেও, অর্জুন নাম। কি শত্রুতা ছিল সেটা আমি জানি না স্যার, আমি জিজ্ঞেস করিনি, আর অজিত কখনো বলেনি। অজিত কোথায়? আগের বার পাটনার দিব্যা লজে দেখা করেছিলাম, তারপরও বারবার লজ পাল্টাতে থাকে স্যার। তো ওর সাথে কি করে কথা হতো? ও আরেকটা নাম্বার নিয়েছে স্যার, নতুন নাম্বার। এখন তুই আমাদের সামনে ওর সাথে কথা বলবি, আর তুই বলবি যে তুই ওর সাথে দেখা করতে চাস। আরে কোথায় মারা গেছিলিস তুই? আরে তাড়াতাড়ি আয় ভাই। এই পৌঁছাচ্ছি ভাই। আচ্ছা শোন, মার্কেটের একদম কোণেতে যে চায়ের দোকানটা আছে না, ওখানেই বসে আছি, চলে আয়। হ্যাঁ ঠিক আছে, পৌঁছাচ্ছি। কত হয়েছে? 20 টাকা। আরে কোথায় মরে গেছিস তুই? আর কত টাইম লাগবে? আর বেশি সময় লাগবে না রে অজিত পান্ডে। নিতিন আমাদের গাড়িতেই বসে আছে। এবার তাড়াতাড়ি বল, তুই তোর মাসির ছেলে অর্জুনকে মারলি কেন? দেখ, আমার কিন্তু নাটক দেখতে একদম ভালো লাগে না। এমন মারবো না যে কথা বলা শেষ করতে পারবি না। স্যাম্পল দেখবি? বল আমাকে। বলছি স্যার, বলছি স্যার, আমি একা ছিলাম না এতে। সেটা আমরা জানি, তোর সাথে আর কে কে ছিল সেটা বল। এর পেছনে সবাই ছিল। সবাই মানে কে কে? মোহন মামা, সুনীল মামা, রবি কুমার, যোগেশ আর ওই। তোর মোহন আর সুনীল মামাকে আমরা চিনি। এই যোগেশ আর রবি কুমারকে? মোহন মামার বন্ধু ওরা। কিরে, বুঝেছিস কোথা থেকে টাকা আসবে? কি উপায় বের করেছে তুমি? জামাই বাবুর ঘরটাকেই টার্গেট করেছো। কোনো কষ্ট করতে হবে না, বসে বসেই বড় লোক হয়ে যাবে। আচ্ছা, আমাদের হিস্সাটা কত হবে? এইসব বিষয় আগে সালটে নিলে ভালো হয়। এত সাহস কি করে হয় তোদের? হ্যাঁ, কিসের ভাগ দেব? আমি যদি তোদের চারানা পয়সাও দিই, বুঝবি আমি কত মহান, বুঝেছিস? এইটা তো ঠিক করছো না। আমরা ভাই ফালতু লোক কি করে হলাম? আমরা তো তোমার প্ল্যানটা জানি। আমরা জানি তো যে তুমি তোমার ভাগ্নে অর্জুনকে মার্ডার করতে চলেছো। যদি আমাদের মুখ বন্ধ করতে হয় না, তবে মাল দিতে হবে আমাদের। হ্যাঁ, আর এমনিতেও সব খাবার যদি একা একা হজম করতে যাও না, তাহলে বদ হজম হয়ে যাবে। মোহন মামা নেশাতে মুখ খুলে ফেলে, আর আমার কিছু করার থাকে না। প্রথমে 4 ভাগ হওয়ার কথা ছিল, তারপর 6 হয়ে গেল। 4 থেকে 6 হয়ে গেল। ওই 4 জন কে কে? মোহন মামা, সুনীল মামা, তুই আর তোর বন্ধু নিতিন চন্দ্র। ও তো কোনো পার্টনারই ছিল না স্যার, ও শুধু টাকা পাওয়ার কথা ছিল। দেখ,
নাটক করবি না, সোজা সোজা বল, না হলে উল্টে দিয়ে সব বের করব। শঙ্কর দুবে, অর্জুন দুবের দাদা। সাহেব, এটা তো অন্যায় হচ্ছে। সাহেব, আমার স্বামী এই ব্যাপারে কিচ্ছু জানেন না। অজিত কি বললো স্যার? কিছু বলুন অন্তত স্যার। 4 জন ভাগিদার ছিল এই খুনে: মোহন শুক্লা, সুনীল শুক্লা, অজিত পান্ডে, আরে আপনার ছেলে শঙ্কর দুবে। আর আপনারা যারা ওকে বাঁচানোর জন্য এত চিৎকার করছেন, ওকে একবার জিজ্ঞেস করুন তো, ও নিজেকে আদৌ নির্দোষ মানছে কি? ওকে একেবারেই জানতো না যে ওর ভাই অর্জুনকে খুন করা হবে? শঙ্কর, স্যার কিছু জিজ্ঞাসা করছে তোকে। তুই কি জানতিস যে অর্জুনকে খুন করা হবে? সিনহাবাবু, আপনি কাগজপত্র ওইভাবেই রেডি করুন। আপনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন মেজর বাবু। আপনি এত কষ্ট করে এত সব কিছু করেছেন, এরপর যদি আপনার পরিবারে কোনো ঝামেলা অশান্তি হয়, সেটা আপনার পরিবারের পক্ষে ভালো হবে না। আপনার যা কিছু রয়েছে তার সব কিছুর আপনি দলিল বানিয়ে ফেলুন। না না মামা, আমি তো এই ব্যাপারটা বিশ্বাসই করতে পারছি না। আরে আমি তোকে মিথ্যে কথা কেন বলবো? কালকে উকিল বাবু তোদের বাড়ি গিয়েছিল তোর বাবার সঙ্গে কথা বলতে। পিন্টু ওনার অফিস থেকে সব খবর নিয়ে এসেছে। বাবা আমার উপর রাগ করতে পারেন, কিন্তু ওনার মন এত কঠিন নয়। তুই না কিছু বুঝতে চাইছিস না। একটা কাজ কর, 2 দিনের জন্য এখানে চলে আয়, জরুরি কিছু কথা বলতে চাই তোকে। দেখ, জামাইবাবু যেটা করতে চলেছেন সেটা আটকাতে হবে তো। বিয়ের পর যখন নিজের সংসার চালাই, তখন আমি চাল ডালের আসল মূল্য বুঝতে পেরেছিলাম। জীবনটা ঠিক পথে চলছিল না। আমার রোজগার প্রয়োজনের থেকে কম ছিল, আর রোজগার বাড়ারও কোনো আশা দেখতে পাচ্ছিলাম না। আর যা আশা ছিল তা হঠাৎ করে চলে যাচ্ছিল। আয় উপরে আয়। আমি জানতাম আমার বাবার সব কিছু, গয়না, টাকা, জমি, বাড়ি সবকিছু শুধু সুজাতা আর অর্জুনের নামেই করছে। আর এর মধ্যে ওই ফ্ল্যাটটাও ছিল যেটা উনি আমার নামে কিনেছিলেন পাটনাতে। শুনে আমার মাথায় আগুন জ্বলে যায়। যখন তোর বাবার মনেই তোর জন্য কোনো জায়গা নেই, দলিলে কোত্থেকে জায়গা হবে বল? আমাদের জামাইবাবু তো একে কোনোদিনই ক্ষমা করবে না। আনন্দ বেশ সবই বুঝতে পারে, কিন্তু বয়স্ক লোক যখন যা ইচ্ছা তাই করে বসে। কিন্তু অর্জুনের কি হলো আবার? মানে একটা কথাও বললো না তখন? ওর তো কিছু বলা উচিত ছিল, মুখে তালা লাগিয়ে বসেছিল পুরো। আর বলবেই বা কেন? সব সম্পত্তি তো ওর নামেই হতে চলেছে। ও কিন্তু ভীষণ চালাক ছেলে, বলে দিলাম। অজিতদা, অর্জুন আমার ছোট ভাই হয়, আর বাবার থেকেও বেশি ভালো ও আমাকে বাসে। আরে বাবু, টাকার সামনে না সমস্ত ভালোবাসা ছোট পড়ে যায় রে। আচ্ছা একটা কথা বল, অর্জুন যদি চাইতো তোর আর তোর বাবার মধ্যে একটা সমঝোতা করতে পারতো না? করতে পারতো কি না? কিন্তু করালো না। আর করাবেই বা কেন? আরে তোকে এর মধ্যে নিলে ওর নিজের ভাগ তো কম পড়ে যাবে। এসব শোনার পরে আমার মাথা কাজ করছিল না। আমি তো কিছু বুঝতেই পারছিলাম না, কি ভাববো, কি করব। আমি তোকে সোজা কথাটা বলছি, হিসেবটা হলো অর্জুনকে পথ থেকে সরাতে হবে। একবার যদি অর্জুন পথ থেকে সরে যায়, তাহলে তোর বাবার সামনে তো কোনো উপায় থাকবে না। তখন তোর হাতে সব সম্পত্তি তুলে দেবেন। আরে কি যে বলছো না তোমরা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি তোকে বোঝাচ্ছি, শোন। দেখ ভাই, রাস্তা থেকে সরানোর মানে এটাই, ওকে পৃথিবী থেকে সরাতে হবে। কি বলছোটা কি তুমি? অর্জুন আমার ছোট ভাই হয়, বুঝেছো? আমরা একই মায়ের পেটের ভাই। আর সাক্ষী, সে তোমার কেউ নয় বুঝি? আরে ও তো বিএ পাস, গ্র্যাজুয়েট। চাইলে আইএএস, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ভালো ছেলেকে বিয়ে করে ফেলতো। সেই জায়গায় কি করলো ও? লখনৌয়ে এই দিনমজুরের বউ হয়ে নিজের কপালকে দোষ দিচ্ছে। তার জন্য কিচ্ছু ভাবলি না তুই? আর তোর যে সন্তান আসতে চলেছে, তার জন্য কিচ্ছু ভাববি না তুই? এটা কিন্তু খুব বড় ষড়যন্ত্র বাবু। অর্জুন কিন্তু এসব অনেক আগে থেকে জানতো যে তোমার বাবা তোমাকে উইল থেকে বের করে দেবে। দেখ শঙ্কর, ছোটবেলার দাদা ভাইয়ের ভালোবাসা বুড়ো বয়সে কোনো কাজে লাগে না। আর ছোট্ট অর্জুন এখন সেই অর্জুন নেই যাকে তুই বাইকে নিয়ে ঘুরবি। এখনো প্লেনে বসে সবাইকে নিয়ে উড়ে চলে যাবে ফুরুর করে। সেই জন্য ওকে রাস্তা থেকে সরানো খুব জরুরি, নইলে তুই এক আনাও পাবি না। আর সামনের জীবনটা তোকে পুরো ভিখারির মতো কাটাতে হবে। আমার যা বলার ছিল আমি তোকে বলে দিয়েছি, এবার বাকিটা তুই কি করবি বোঝ। ওই সময় ওদের কথাটাই আমার ঠিক মনে হয়েছিল।
এমন মনে হচ্ছিল এরাই আমার সব থেকে কাছের লোক। আমি ওদের প্ল্যানে রাজি হয়ে যাই। দেখ, যতটা বোঝানোর ছিল আমরা বুঝিয়ে দিয়েছি। মামা, আমার কাছে একটা প্ল্যান আছে। কি? অর্জুন এই মুহূর্তে আমার নগরে আছে, তোর দিদি সুজাতার বাড়ি। আরে এর থেকে বড় আর কি হতে পারে? হ্যাঁ, তুই এক্ষুনি যার কথা দিয়ে বশ করে ওকে বের করে আন। আর কোনো শুনশান জায়গাতে নিয়ে যা, আর খেলা শেষ। খেলা তো আমি শেষ করে দেবো মামা, কিন্তু তারপরে আমাকে অনেক দিন পর্যন্ত গা ঢাকা দিয়ে থাকতে হবে। তার জন্য অনেক টাকা লাগবে, আর খুব রিস্কও আছে। তাই আমারও সমান ভাগ চাই। মেরে কান ফাটিয়ে দেবো একেবারে। একদম পাগল হয়ে গেছিস নাকি? দেখো না দাদা, কিসব উল্টো পাল্টা কথা বলছে, ভাগ ভাগের কথা বলছে। আরে আমরা একই রক্তের, সবাই সবাই একই রক্তের তো। হ্যাঁ, আর শঙ্কর তো আমাদের রক্তের। হ্যাঁ, নিজের রক্ত তো কখনো বেইমানি করবে না। কি বলিস শঙ্কর? তাহলে ব্যাস, প্ল্যান পাক্কা। অজিত এই কাজটা শেষ করবে, কিন্তু ও যেন ধরা না পড়ে। আর তার খরচা আর দায়িত্ব আমাদের তিনজনের। পাক্কা? হ্যাঁ। এই শঙ্কর, একটু হাস তো ভাই, তুই এবার খুব বড় লোক হতে চলেছিস। আমি নিজে ওর খেয়াল রাখবো, আর দুদিন পরে তো ওকে তোমার কাছে দিয়ে যাব। কি ছোটু? হ্যাঁ, আসছি। বসেছিস? তোর ভেতরের লোভ মোহন, সুনীল আর অজিতের সামনে হার মেনে গেছে। এই কথাটা কি তোর মাথায় আসেনি? যে লোকগুলো টাকার জন্য তোর 16 বছরের ভাইটাকে মেরে ফেলতে পারে, তারা তোকে রাস্তা থেকে হাঁটানোর জন্য 2 মিনিট ভাববে না। যত কম ভাগ তত বেশি টাকা। এই সাধারণ হিসেবটা তুই বুঝলি না? টাকার সম্পর্ক রক্তের সম্পর্কের থেকেও বেশি হয়, যা মনুষ্যত্বকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেয়ে ফেলে। আমি জানি না কোনটা ঠিক আর কোনটা ভুল। আমি তো শুধু এটুকুই জানি যে তুমি আমার দাদা, আর আমি তোমাকে ছাড়া বাঁচবো না। সুধীর ও গুড্ডো, সাক্ষীর 2 দাদা নির্দোষ প্রমাণিত হয়। তাদের এই হত্যার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, কিন্তু সাক্ষীর পরিবারের লোকেরা সাংঘাতিকভাবে বিস্মিত ছিল যে তাদের শঙ্করের বিষয়ে ধারণা তাদের কল্পনার থেকেও বেশি সঠিক ছিল। তাদের জামাই নিজেরই ছোট ভাইয়ের হত্যার অংশীদার হয়ে গিয়েছিল। দুবে পরিবার এখনো এটা মানতেই পারছিল না যে তাদের পরিবারের সবচেয়ে বড় ছেলে শঙ্কর সেই ষড়যন্ত্রের অংশ ছিল, যেখানে তার জানা ছিল যে ছোট ভাই অর্জুনকে হত্যা করা হবে, আর সে সম্মতি দিয়েছিল। সাক্ষীও এই আঘাত থেকে বেরিয়ে আসতে পারছিল না। শঙ্কর অনুশোচনার কাল কুঠুরিতে নিজের ছায়ার সামনেও দাঁড়াতে লজ্জা পাচ্ছিল। শঙ্করের মনে লালসার বিদ্যুৎ কিছুক্ষণের জন্য চমকায়, যা তার মনুষ্যত্বকে অন্ধ করে দিয়েছিল। আর একটা উন্নততর জীবনের আশায় সে তার নিজেরই ছোট ভাইকে হত্যা করার সম্মতি দিয়েছিল। এমন এক ভাই যে শঙ্করকে খুবই ভালোবাসত, আর যাকে রক্ষা শঙ্করেরই করার কথা ছিল। সাক্ষীর দাদারা শঙ্করের পরিবার এবং তাদের আত্মীয়দের ঘৃণা করত, যারা শঙ্করকে সাহায্য করেছিল সাক্ষীকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করতে। কিন্তু তারা এটা জানত না যে অজিত এই ষড়যন্ত্রে সামিল ছিল। সাক্ষীর পরিবারের দুবে পরিবারের উপর ক্ষোভ শঙ্করের মামাতো ভাইয়েরা নিজেদের লাভের জন্য ব্যবহার করল। তারা এমন পরিকল্পনা করেছিল যাতে মনে হবে যে এই খুন সাক্ষীর দাদারাই করেছে,
আর তাদের দিকে সন্দেহের তীর কখনো ঘুরবে না। কিন্তু জানা কথা যে এই পরিকল্পনা নিঃসন্দেহে ব্যর্থ হবে। সব অপরাধী এখন জেলে রয়েছে। মোহনের বন্ধু যোগেশ ঝা এবং রবি কুমার, যারা জানতো যে এই খুন হতে চলেছে, তারা এখনো ফেরার রয়েছে, কিন্তু পুলিশ তাদের হন্যে হয়ে খুঁজছে। সব অভিযুক্তের বিরুদ্ধে আইপিসির 302 ধারা অনুযায়ী হত্যা, 120 বি ধারা অনুযায়ী ক্রিমিনাল কনস্পিরেসি আর ধারা 27 আর্মস অ্যাক্টের অভিযোগ দায়ের করা হয়েছে। সবাই আপাতত আইনি হেফাজতে রয়েছে। আজ দুবে, চৌধুরী, নারায়ণ আর পান্ডে পরিবারের কারো মনে খুশি নেই। এরা প্রত্যেকেই কাউকে না কাউকে হারিয়েছে। পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে অতি গুরুতর মনোমালিন্যেরও নিষ্পত্তি করা সম্ভব, কিন্তু কোনো তৃতীয় পক্ষ বা বাইরের লোককে ব্যক্তিগত মতানৈক্যের ফায়দা তুলতে দেওয়া, সেটা অনেক বড় আর দুঃখজনক মাসুল আদায় করতে পারে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ।